শেখ হাসিনাকে আবারও ক্ষমতায় বসাচ্ছে সেনাপ্রধান। এইদিকে জামাত আমিরের সমস্ত গোপন তথ্য ফাঁস করে দিল মাহফুজ আলম। মহাবিপদে পড়ে গেছে জামাতের আমির। বিস্তারিত জানতে ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন। জামায়াতে ইসলামের আমির শফিকুর রহমানের 7 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের ম্যাজিস্ট্রেট আদেশ দেন। জঙ্গিদেরকে গ্রেপ্তার করেছি, তাদের জিজ্ঞাসাবাদেও আমরা এরকম কিছু তথ্য পেয়েছি যে তারা জামায়াতে ইসলামী সংগঠনের কাছ থেকেও সহযোগিতা পাচ্ছে। এবার জামায়াতকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম। 71-এর যুদ্ধাপরাধের অভিযোগে দেশের বর্তমান রাজনৈতিক বিতর্কে প্রায়ই সমালোচনার মুখে পড়তে হয় বাংলাদেশ জামায়াতে ইসলামীকে। সাম্প্রতিক সময়ে আপনার উপদেষ্টা মাহফুজের বেশ কিছু বক্তব্য অনেকটা শেখ হাসিনা স্টাইলে জামাতকে কিন্তু ঝাঁকুনি দেওয়া হচ্ছে। মাহফুজ বলছেন জামাত যুদ্ধাপরাধের সহযোগী ছিল। কোন যুদ্ধাপরাধ? বাংলাদেশে আওয়ামী লীগের একটি বি টিম এই মুহূর্তে কাজ করছে, দাড়ি রেখে, টুপি রেখে, জুব্বা পরে, আলেম সেজে, বিভিন্ন নামে বেনামে। বিএনপি এবং জামাতের মধ্যে কি যে হলো দর্শক, পাল্টাপাল্টি চলছে, খোঁজাখুঁজি চলছে। গাইস, এতক্ষণ দেখলেন ভিডিওর শিরোনাম আর এখন দেখবেন বিস্তারিত। তো বন্ধুরা, ইতিমধ্যে আপনারা ভিডিওর শিরোনাম দেখে কিন্তু বুঝতেই পারছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ। দয়া করে কেউ স্কিপ করবেন না। যদিও বর্তমান বাংলাদেশের রাজনীতির অবস্থা বিশাল ভয়াবহ, আপনারা ভিডিও স্কিপ করে দেখলে খবরের কিছুই বুঝতে পারবেন না। যাই হোক বন্ধুরা, আজকের খবর নিয়ে আমরা পর্যালোচনা এবং তদন্ত করে বেশ কয়েকটি খুবই গুরুত্বপূর্ণ তথ্য এবং ভিডিও ফুটেজ পাই, যা আজকের ভিডিওতে সেগুলোই এক এক করে ধারাবাহিক তুলে ধরবো। যদিও আজকের ভিডিওটা কিছুটা বড় হতে পারে, তবে আজকের ভিডিওতে জানতে পারবেন এমন কিছু অজানা গোপন তথ্য যা জানলে আপনিও ইতিমধ্যে অবাক হতে বাধ্য। সেই সাথে আরো জানতে পারবেন বর্তমান বাংলাদেশের রাজনীতির প্রেক্ষাপট আসলে কোন দিকে যাচ্ছে। বন্ধুরা চলুন, ভিডিওতে আজকে আর বেশি কথা বাড়াবো না, সরাসরি আজকে আমরা চলে যাব মূল ভিডিওতে, আর সেখানে দেখবো আজকের ভিডিওর বিস্তারিত। না, সবার ক্যালকুলেশনটা কিন্তু ভুল প্রমাণিত হচ্ছে। আমরা এই যাবৎকালীন ভাবছিলাম যে জাতীয় নাগরিক পার্টি বেসিক্যালি জামাতেরই বি অথবা সি টিম, কিন্তু সাম্প্রতিক সময়ে আপনার উপদেষ্টা মাহফুজের বেশ কিছু বক্তব্য অনেকটা শেখ হাসিনা স্টাইলে জামাতকে কিন্তু ঝাঁকুনি দেওয়া হচ্ছে। আওয়ামী লীগের প্রধান একটা ইস্যু ছিল জামাত ইস্যুতে 1971। ইভেন সর্বশেষ যখন শেখ হাসিনার পতন ঘটলো, ভাষাটা কি ছিল? রাজাকার। তৎকালীন প্রেক্ষাপটে আমরা কাদেরকে রাজাকার ডাকতাম? যারা 1971-এ বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা করেছিল। সেই প্রেক্ষাপটকে ঘুরা ফিরা বিএনপি তো আনছেই। এখন আমরা দেখছি খোদ সরকারের মধ্যে থাকা উপদেষ্টা মাহফুজ তিনি আনছেন একের পর এক মব ইস্যুতে ঢাবি ছাত্র শিবিরকে নিয়ে বক্তব্যের পর আরেকটা বক্তব্য দিয়েছিলেন, এবার আসছে ফাইনাল আরেকটা বক্তব্য। মাহফুজ বলছেন জামাত যুদ্ধাপরাধের সহযোগী ছিল। কোন যুদ্ধাপরাধ? আচ্ছা, তার এই বক্তব্যকে ঘিরে জামাত ইসলাম বাংলাদেশের যিনি সেক্রেটারি আছেন এবং সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পারওয়ার এক হাত নিয়েছেন মাহফুজকে। তিনি বলছেন গত 12ই মার্চ অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা মাহফুজ আলম তার ফেসবুক স্ট্যাটাসে লিখেছিলেন জামায়াত যুদ্ধাপরাধের সহযোগী ছিল। তো জামাতের এই আমির তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছেন তার এই ভিত্তিহীন এবং মিথ্যা বক্তব্যে বিস্মিত হয়েছেন। আমরাও বিস্মিত হই অনেক কিছুতে, যে 1971 সালে কি তার মানে জামাত আসলে মুক্তিযুদ্ধই করছে নাকি যুদ্ধ ছিল? মাহফুজ বলছে 1971 সালে জামাত যুদ্ধাপরাধ করছে। বাট জামাতের এই যাবৎকালীন যে বক্তব্যগুলা, এখন আমাদের দেশে হয় কি, পলিটিশিয়ানরা কথা বলে, আওয়ামী লীগ শেখ হাসিনা তার মতন করে কথা বলতো, বিএনপি তার মতন করে কথা বলে, জামাত তার মতন করে কথা বলে। পাবলিক কোনটা খাচ্ছে নাকি খাচ্ছে না ডাজন্ট ফ্যাক্ট, বলা দরকার, বলতে হবে। বিষয়টা মনে হয় এরকমই। তিনি বলছেন মাহফুজ আলমের বক্তব্যের জবাবে আমি স্পষ্ট ভাষায় জানাতে চাই, তিনি জামাত সম্পর্কে ভিত্তিহীন এবং অসত্য বক্তব্য দিয়ে একটি প্রতিবেশী দেশের গুপ্তচর কারাবন্দী শাহরিয়ার কবিরদের ভাষাতেই কথা বলছেন। মানে মাহফুজ আলম ভারতের চর অথবা রয়ের এজেন্ট, এটাই জামাত বুঝাতে চাইছে যে তিনি কথা বলছেন ভারতীয় গুপ্তচরদের ভাষায়। মাহফুজের বক্তব্য ভিত্তিহীন, অসত্য। তার মানে 1971 সালে জামাত মুক্তিযুদ্ধ করছে এবং বাংলাদেশের স্বাধীনতা চাইছে। এই যাবৎকালীন আমরা যা জানছি সব ভুল। কি বলেন জামাতের ভাইরা? কমেন্টে লেখেন। তো তিনি বলছেন মাহফুজ আলমের স্মরণ রাখা উচিত যে তিনি একটি অরাজনৈতিক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা। সে কারণে কোনো রাজনৈতিক দলকে টার্গেট করে সমালোচনা ও অসত্য বক্তব্য দেওয়ার কোনো নৈতিক এবং বিধিগত অধিকার তিনি রাখেন না। রাজনৈতিক বক্তব্য দিতে হলে রাজনীতির ময়দানে এসে বক্তব্য দেওয়া সমীচীন।
তার এই বক্তব্য বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকারের অরাজনৈতিক চরিত্রকেই প্রশ্নবিদ্ধ করছে। দিন শেষে কি বিএনপির কাছে আসলেন গুইরা জামাতের লোকেরা? আর বিএনপি তো এতদিন এটাই করতেছে যেটা কিংস পার্টি, এই উপদেষ্টারা এরা তলে তলে বৈশাখ দল বানাচ্ছে, নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছে, সরকারকে ধুইয়া ধুইয়া পানি খাচ্ছে। এগুলো তো বিএনপি এতদিন বলতেছে। বাট আপনারা তো এতদিন জাতীয় নাগরিক পার্টির ভাষায় কথা বললেন, মাহফুজদের চরম মিত্র হিসাবে দেখলেন, এখন আপনাদের কেন হঠাৎ করে শত্রু মনে হচ্ছে? কারণ এ যাবৎকালীন জাতীয় নাগরিক পার্টির কোনো নেতারা বিএনপিরে ধুইছে আওয়ামী লীগ পড়ার পর দিন থেকে। আর আওয়ামী লীগরে তো জাতীয় পার্টির তো জন্মের দোয়া ধরছেই, জামাত নিয়ে কথা বলে না, যার কারণে মনে হয়তো ফাইন ফাইন ফাইন। মানে এখন যখন মাহফুজরা বক্তব্য দেওয়া শুরু করছে, তখন মনে হচ্ছে যে এই সরকারটা অরাজনৈতিক না, এটা সরকারের রুলস নীতি ভাঙে। এরা তো প্রতিনিয়ত এগুলা করতেছিল। খেলা একটা অন্যদিকে জমতেছে। কি হতে যাচ্ছে? যারাই মিঠাই মন্ডা খাওয়ার চিন্তা করছিল বিএনপি এবং জামাত, দিন শেষে কার ভাগ্যে যে কি আছে এটা এখন বলা বড় মুশকিল। কারণ ফাইনালি ডক্টর মোহাম্মদ ইউনূস ম্যাটিকুলাস প্ল্যানার, শেখ হাসিনার ভাষায়। বাট আমরা বিশ্বাস করি তিনি নোবেল বিজয়ী, আর 2-4-5টা নোবেল পাবেন। রাজনৈতিক অঙ্গনে নতুন একটা জটিলতা তৈরি হয়েছে, সেটি হচ্ছে জামাতে ইসলামী এবং উপদেষ্টা মাহফুজ আলমের মধ্যে। সেটি হচ্ছে মাহফুজ আলম তার এক বক্তব্যে বলেছে যে জামাত যুদ্ধাপরাধের সহযোগী ছিল, আর এই বক্তব্য শুনে জামাত তেলে বেগুনে জ্বলে উঠেছে। এখন কেউ কেউ বলছেন মাহফুজ আলম যেহেতু হিজবুত তাহরিরের সদস্য, হিজবুত তাহরিরের সাথে জামাত ইসলামের এক ধরনের মতদ্বৈততা আছে। সে হিসাবে মাহফুজ আলম এই কথাটি বলেছেন যে জামাত যুদ্ধ অপরাধের সহযোগী ছিল। আবার এটাও হতে পারে যে মাহফুজ আলম এখন যেহেতু তারা দীর্ঘস্থায়ীভাবে ক্ষমতায় থাকতে চায়, দেশের সাধারণ মানুষকে পক্ষে টানবার জন্য মাহফুজ আলম জামাতের বিরুদ্ধে এই কথাটি বলেছেন। এখন জামাত কিভাবে রিয়্যাক্ট করেছে সেটি আপনাদেরকে পড়ে শোনাবো। অর্থাৎ এটা নিয়ে এখন নতুন আলোচনা হচ্ছে, জামাত কি কোণঠাসা হতে যাচ্ছে, বা জামাতকে কি বর্তমান সরকার পছন্দ করছে না, বা নতুন রাজনৈতিক দল যেটি তৈরি হয়েছে তারা কি ভিন্নভাবে কথা বলছে, তারা কি জামাতকে প্রত্যাখ্যান করতে চাচ্ছে। প্রথম আলো পত্রিকার শিরোনামটি হচ্ছে জামাতকে নিয়ে উপদেষ্টা মাহফুজের মন্তব্য বা বক্তব্য মিথ্যা। গোলাম পরওয়ার হচ্ছেন জামাতে ইসলামের সেক্রেটারি জেনারেল। তিনি অত্যন্ত ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন। তার প্রতিক্রিয়াটি আপনাদের সাথে শেয়ার করব। সেটি হচ্ছে জামাত যুদ্ধ অপরাধের সহযোগী ছিল, এইটি বলে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলমের করা মন্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন জামাতে ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। অর্থাৎ জামাত ইসলামের বক্তব্য এটি। তিনি আশা করেন মাহফুজ আলম তার ভিত্তিহীন ও মিথ্যা বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ করবে। মাহফুজ আলম তার মিথ্যা এবং ভিত্তিহীন বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ করবে। এর আগে এই ধরনের সংকট কিন্তু জামাত ইসলামী এবং বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যে সেটি দেখা যায়নি। তারা ভালোভাবেই এক মিলেমিশে চলছিলেন এবং এখন একটা দ্বন্দ্ব দেখা দিয়েছে, সেটি আপনারা সবাই জানেন। মিয়া গোলাম পরওয়ার বলেন, জামাতের নেতাদের যুদ্ধাপরাধের সহযোগী হওয়ার অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। আওয়ামী লীগ সরকার কিন্তু জামাতের বিচার করেছিল যুদ্ধ অপরাধের জন্য, মানবতা বিরোধী অপরাধের জন্য। জামাত কিন্তু সেটা স্বীকার করতে চায় না। মাহফুজ আলম এই কথাটি বলে এখন একটা ভেজাল তৈরি করেছে। মাহফুজ আলমের বক্তব্য কোনো রাজনৈতিক ও অসৎ অভিপ্রায় থেকে অথবা কোনো অপশক্তির ইন্ধনে তাদের এজেন্ডা বাস্তবায়নের অপরিণামদর্শী আকাঙ্ক্ষা থেকে হতে পারে। গোলাম পরওয়ার বলতে যাচ্ছেন এটা যে ভারতের একটা কানেকশন খুঁজবে, যে মাহফুজ আলমদের সাথে ভারতের কানেকশন রয়েছে, অথবা শাহরিয়ার কবিরদের সমর্থন করছেন, শাহরিয়ার কবিরদের পক্ষে কথা বলছেন, যেটা বাস্তবিক সত্য না। বৃহস্পতিবার সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে জামাতে ইসলামী সেক্রেটারি জেনারেল এই নিন্দা ও প্রতিবাদ জানান।
মাহফুজ আলমের মন্তব্যের প্রতিবাদ জানিয়ে তিনি সেখানে বলেন, আমি তার এই ভিত্তিহীন ও মিথ্যা বক্তব্যে বিস্মিত। এতদিন তারা একসাথেই চলেছেন, একসাথে আন্দোলন করেছে, জুলাই বিপ্লব করেছে তারা একসাথে। এখন মাহফুজ আলম কি এটা মুখ ফসকে বলে ফেললেন, নাকি অন্তর থেকে বললেন, নাকি তিনি হিজবুত তাহরির সদস্য বিধায় জামাতকে এখন আর পছন্দ করছেন না? এটি কিন্তু কিছুদিনের মধ্যেই প্রকাশিত হয়ে যাবে। আমি আবারও বলছি, জামাতের সেক্রেটারি জেনারেল বলছেন, আমি তার ভিত্তিহীন ও মিথ্যা বক্তব্যে বিস্মিত। অর্থাৎ মাহফুজ আলমকে মিথ্যুক বলেছেন, তার বক্তব্যটা মিথ্যা বক্তব্যে বিস্মিত হয়েছেন জামাতের সেক্রেটারি জেনারেল। গতকাল বুধবার অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা মাহফুজ আলম তার ফেসবুক স্ট্যাটাসে বলেন, জামাত যুদ্ধ অপরাধের সহযোগী ছিল। এই মন্তব্যটি তিনি করেছেন। যাই হোক, বহু কষ্টে কথাটি বলেছেন তিনি। জামাতের সেক্রেটারি জেনারেল দলীয় বিবৃতিতে বলেন, তারা দল থেকে কিন্তু বিবৃতি দিয়েছে, মাহফুজ আলম জামাত সম্পর্কে ভিত্তিহীন ও অসত্য বক্তব্য দিয়ে একটি প্রতিবেশী দেশের গুপ্তচর কারাবন্দী শাহরিয়ার কবিরদের ভাষাতেই তিনি কথা বলছেন। খুব ভালো কথা। তার স্মরণে রাখা উচিত যে তিনি একটি অরাজনৈতিক অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা। সেই কারণে কোনো রাজনৈতিক দলকে টার্গেট করে সমালোচনা ও অসত্য বক্তব্য দেওয়ার কোনো রাজনৈতিক, নৈতিক ও বিধিগত অধিকার তিনি রাখেন না। এই কথা এখন জামাত বলছে, বিএনপি অনেক আগেই বলছে, এবং আওয়ামী লীগের বিরুদ্ধে তো তারা রাজনৈতিক বক্তব্য দিচ্ছে। যেহেতু অন্তর্বর্তীকালীন সরকার, সে বক্তব্য তারা দিতে পারেন না। বিএনপির বিরুদ্ধেও তারা কথা বলেছে। বিএনপি বলছে যে আপনারা রাজপথে এসে আন্দোলন করুন, ক্ষমতায় থেকে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হিসেবে বিএনপির সমালোচনা করা যাবে না। এখন জামাত সে কথাটি বলছেন। জামাত এতদিন পরে বুঝেছে, হ্যাঁ, রাজনৈতিক বক্তব্য দিতে হলে রাজনীতির ময়দানে এসে বক্তব্য দেওয়া সমীচীন। এখানে আরেকটা কথা বলি আপনাদের জন্য, সেটি হচ্ছে, এরা একটা দল করেছে এনসিপি। এই উপদেষ্টা মাহফুজ আলম, নাহিদ ইসলাম, এরা তো এই সংগঠনেরই একজন, অথচ তারা পদত্যাগ না করে উপদেষ্টা মণ্ডলীতে রয়েছেন। নাহিদ ইসলাম পদত্যাগ করেছে। যাহারাই সমন্বয়ক তারাই এনসিপি, যাহারাই এনসিপি তাহারাই উপদেষ্টা। এটি হতে পারে না, এটি হতে পারে না। মাহফুজ আলম এবং নাহিদ ইসলাম তো পদত্যাগ করেছে। আসিফ ইসলামের পদত্যাগ করা উচিত। আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, তার পদত্যাগ করা উচিত। দুইজনেরই পদত্যাগ করা উচিত। মাহফুজ আলমের বক্তব্য বর্তমান অন্তর্বর্তী সরকারের অরাজনৈতিক চরিত্রকে প্রশ্নবিদ্ধ করেছে বলে মনে করেন গোলাম পরওয়ার। বিবৃতিতে তিনি বলেন, মাহফুজ আলমের জানার কথা, শেখ মুজিবুর রহমানের আমলে রাজনৈতিক ইতিহাস অনেক কিছু বলেছেন। অর্থাৎ একটা দ্বন্দ্ব তাদের মধ্যে দেখা দিয়েছে, এবং এটির সমাধান কিভাবে হবে। উপদেষ্টা মাহফুজ আলম তার ফেসবুক স্ট্যাটাসে জামাতের আকিদার বিষয়ে প্রশ্ন তোলেন। বিষয়টি উল্লেখ করে জামাতের সেক্রেটারি জেনারেল বলেন, বাংলাদেশ জামাতে ইসলাম আহলে সুন্নত আল জামাতের পূর্ণ অনুসারী। জামাতের জামাতের আকিদার বিষয়ে প্রশ্ন তোলা সম্পূর্ণ অবান্তর ও এখতিয়ার বহির্ভূত। অর্থাৎ মাহফুজ আলমের বিরুদ্ধে এখন যেহেতু হাতে ঘা লেগেছে, এখন তিনি কথা বলছেন। বিবৃতিতে গোলাম পরওয়ার বলেন, আশা করি আমাদের এই বক্তব্যের পর উপদেষ্টা মাহফুজ আলম মনের বিভ্রান্তি দূর করে এবং ভিত্তিহীন ও মিথ্যা বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ করবেন। একই সঙ্গে ভবিষ্যতে জামাতে ইসলামী সম্পর্কে এই ধরনের বক্তব্য দেয়া থেকে তিনি বিরত থাকবেন। অর্থাৎ মাহফুজ আলমকে এখন তারা হুঁশিয়ার করছে যে ভবিষ্যতে জামাতে ইসলাম সম্পর্কে কথাবার্তা বলতে হিসাব করে বলতে হবে। দেখা যাক এই জল কত দূর গড়ায়, কত দূর গিয়ে দাঁড়ায়, কোথায় গিয়ে থামে, আমরা দেখতে চাই। মাহফুজ আলম অন্তর থেকে বলেছে কিনা সেটি আমরা জানবো, বুঝবো। আর যদি বলে থাকে, হিজবুত তাহরির সদস্য হিসেবে হয়তো বলেছে। জামাতের সাথে আকিদাগত তাদের পার্থক্য রয়েছে, জামাতের হাতে ঘা লেগেছে, এবং আবার এটাও হতে পারে মাহফুজ আলম এখন দেশের সাধারণ জনগোষ্ঠীর সমর্থন আদায় করতে চাচ্ছে।
জামাতের সেক্রেটারি জেনারেল বলেছেন এই ধরনের রাজনৈতিক কথাবার্তা বলতে হলে পদত্যাগ করে বলতে হবে। বিএনপি কিন্তু এই কথাটা অনেক আগে বলেছে, কিন্তু উপদেষ্টা মণ্ডলী সেটা শুনেন নাই। জামাত ইসলামী কখনো বিএনপিকে তখন সমর্থন করে নাই। যাই হোক, খেলা চলছে, খেলার জমুক, এটি আমরা দেখতে চাই। সবাই ভালো থাকবেন। প্রিয় দর্শক শ্রোতা, রাজনীতির মাঠে এখন চলছে জোট গঠনের প্রতিযোগিতা। যদি আমরা একটু স্ক্রিনে দেখি, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে দেখা যাচ্ছে ইসলামী আন্দোলন বাংলাদেশের চরমোনাই পীর সাহেবের যে রাজনৈতিক দল রয়েছে তাদের কেন্দ্রীয় কার্যালয়ে তারা একটি মিটিং করছে বা সৌজন্য সাক্ষাৎ করছে। 5 অগস্টে শেখ হাসিনার পতনের পর বাংলাদেশের রাজনীতিতে যে নতুন এক মেরুকরণের সূচনা হয়েছে, সেখানে প্রধানত 4টি রাজনৈতিক দল নিয়ে পক্ষে বিপক্ষে বিভিন্ন ধরনের আলোচনা রয়েছে। বিএনপি, জামাতে ইসলামী, ইসলামী আন্দোলন এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির নেতৃত্বে যে আপকামিং দলটি আসতে যাচ্ছে আগামী ফেব্রুয়ারি মাসে। তো এই 4টি দলের মধ্যে প্রধান যে দল দুটি রয়েছে, ভোট ব্যাংকে এগিয়ে রয়েছে, জনপ্রিয়তায় এগিয়ে রয়েছে পুরাতন দুটি দল বিএনপি এবং জামাতে ইসলামী, তারা চাচ্ছে যে বাকি দল দুটোকে কিভাবে নিজেদের দলের সাথে জোটবদ্ধ করা যায়। যদি জোটবদ্ধ করা যায় তাহলে নিজেদের দলকে ভারী করা যাবে, নিজেদের দলের ভোট ব্যাংকে ভারী করা যাবে, সামনের নির্বাচনে জয়ী হওয়ার সম্ভাবনা বেড়ে যাবে। তাই তারা এখন এই প্রতিযোগিতায় নেমেছে কিভাবে জোটবদ্ধ হওয়া যায়। তো এই যে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে দেখা যাচ্ছে ইসলামী আন্দোলনের সেন্ট্রাল অফিসে, তো স্বভাবতই কোশ্চেন আসে যে এই মুহূর্তে হঠাৎ কেন তাদের এই মিটিং বা সৌজন্য সাক্ষাৎ। তো সেই প্রশ্নের আনসার চলুন স্ক্রিনেই দেখা যাক। বরিশালের চরমোনাই মাদ্রাসায় ইসলামী আন্দোলনের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। আমরা কারো সিঁড়ি হব না, আমরা পরগাছা হব না, আমরা নিজেরাই ইসলামের পক্ষে একটা শক্তি অর্জন করব এবং ইসলামী শক্তি নিয়ে আপনার বাংলাদেশের ক্ষমতার মস্তদে এটা থাকবে, এটাই আমাদের চিন্তা ছিল। আমরা এক আছি, তো আমরা এক আল্লাহ, এক কলিমা, এক রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা সবাই বিশ্বাস করি। এই জায়গায় আমাদের মধ্যে কোনো বিভক্তি নেই। জামাতের আমিরের সাথে চরমোনাই পীর সাহেবের এই বৈঠকের পরে জামাত ঘরানার মানুষরা অনলাইনে এবং অফলাইনে আলহামদুলিল্লাহর যে জোয়ার বসিয়ে দিয়েছিল, স্বভাবতই দিবে, এটি স্বাভাবিক, বাট তাদের আলহামদুলিল্লাহর জোয়ারে মনে হয়েছিল যে তারা অলরেডি মনে হয় ক্ষমতায় চলে এসেছে। বাট আমার কাছে যে শঙ্কা মনে হচ্ছে যে কয়েকদিন পরে আবার এই দুই দলই একদল আরেক দলকে বেঈমান বলে গালি দেয় কিনা, সেটি এখন দেখার অপেক্ষায়। কেন বলছি, চলুন স্ক্রিনে আরেকটি বিষয় একটু দেখি। জামাতের ব্যাপারে অনেকে আলোচনা করেছেন যে চরমোনাইতে জামাতের আমির গিয়েছেন। আসলে জামাতের আমির চরমোনাইতে গিয়েছিলেন অফিসিয়াল ভাবে নয়, বরিশালে একটা প্রোগ্রাম ছিল। সেই প্রোগ্রাম যেহেতু বরিশাল একেবারেই কাছে, চরমোনাই একেবারেই কাছে, সৌজন্য সাক্ষাৎ করার জন্য তিনি চরমোনাইতে গিয়েছিলেন। যেহেতু একজন মেহমান, কাজে মেহমানকে শ্রদ্ধা সম্মান আতিথ্যতা করা এটা সুন্নত। আমরা সেই হিসাবে তাকে শ্রদ্ধা সম্মান আতিথ্যতা যতদূর পর্যায়ে আমরা করার চেষ্টা করেছি। সেখানে রাজনৈতিক কোনো আলোচনা হয়নি। এবার বিষয়টি ক্লিয়ার যে কোনো রাজনৈতিক আলোচনা হয়নি, জাস্ট এটি একটি সৌজন্য সাক্ষাৎ। তাহলে আজকে বিএনপির সাথে যেটি হচ্ছে সেটিও সৌজন্য সাক্ষাৎ। তাহলে এখন ইসলামী আন্দোলনের এই রাজনৈতিক দলটির গুরুত্ব মনে হয় দুই দলের কাছেই অনেক বেড়ে গেছে। এখন দেখার বিষয় যে সামনের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে এই চরমোনাই পীর সাহেবের রাজনৈতিক দল ইসলামী আন্দোলন তারা কি এককভাবেই নির্বাচন করবে নাকি কোনো দলের সাথে জোটবদ্ধ হবে। আর যদি জোটবদ্ধ হয় তাহলে এখন তো অপশন রয়েই সামনে চলে এসেছে, বিএনপিও সম্ভবত তাদেরকে চাচ্ছে এবং জামাতে ইসলামও তাদেরকে চাচ্ছে, যদিও দুইটি রাজনৈতিক দলের আদর্শই ভিন্ন ভিন্ন, বিএনপি এবং জামাত ইসলাম। তো এই দুই দলের রাজনৈতিক আদর্শ বা রাজনৈতিক নীতি নিয়ে এই চরমোনাইয়ের পীর সাহেবের বা তাদের ইসলামী আন্দোলনের দৃষ্টিভঙ্গি কি, সেটি চলুন আগে একটু দেখে আসি। আমরা খালেদা জিয়াকে, তারেককে দেশ থেকে, এই ক্ষমতার থেকে তাড়ালাম কেন? তখন শুধু শুনতাম, পত্রিকায় দেখতাম হাওয়া ভবন, হাওয়া ভবন, হাওয়া ভবন। ট্রান্সফার কেস,
খাম্বা কেস, দুর্নীতি, চুরি, ডাকাতি, পত্রিকায় প্রতিদিন আসতে হেডলাইনে এত টাকা চুরি হয়েছে, এত টাকা ঘুষ হয়েছে, এত টাকা বাণিজ্য হয়েছে। আওয়ামী লীগের আমরা একই দেখছি। যদি আবারও সেই বিএনপিকে ক্ষমতায় আনার জন্য আমাদের দেশের শিক্ষিত সমাজ, নীতিবান সমাজ কথা বলে, তাহলে আমরা তাদেরকে কি বলতে পারি? আমাকে বলুন। চলুন এবার একটু দেখি যে জামাতে ইসলাম সম্পর্কে এই চরমনাই পীর সাহেব বা ইসলামী আন্দোলনের দৃষ্টিভঙ্গিটি কেমন। এই জামাত যেখানে যেখানে লাগবে ওখানে ইসলাম ধ্বংস হয়ে যাবে। জামাত লাগছে আলিয়া মাদ্রাসার মধ্যে, আলিয়া। জামাত লাগছে ইত্তেহাদুল উম্মার মধ্যে, ইত্তেহাদুল উম্মা। জামাত লাগছে বিএনপির মধ্যে, বিএনপি। জামাতের প্রয়োজন যেখানে লাগবে সে ধ্বংস হয়ে যাবে। আব্দুল্লাহ তারখাস্তি রহমাতুল্লাহ আলাইহি তিনি বলেছেন, যদি কোন দেশ যদি কমিউনিস্টরা দখল করে নেয় সেখানেও একদিন ইসলাম আসতে পারে, কিন্তু আল্লাহ না করুক কোন দেশ যদি জামাত দখল করে ফেলে কিয়ামতের আগ পর্যন্ত আর কোনদিন সেখানে ইসলাম আসবে না। ক্লিয়ার কাট কথা, কথাবার্তা ক্লিয়ার। গোটা দুনিয়া সবাই জামাতের সাথে ঐক্য করলেও চরমনাইওয়ালা তাদের সাথে ঐক্য করবে না। ক্লিয়ার কাট কথা আমরা শুনে গেলাম, যদিও রাজনীতিতে ক্লিয়ার কাট কথা বলে কিছু নেই বা রাজনীতির শেষ কথা বলতে কিছু নেই আমরা জানি। তো এখন স্বভাবতই প্রশ্ন সামনে আসছে যে যদি চরমনাই বা এই ইসলামী আন্দোলন জোট করে কাদের সাথে করবে। আচ্ছা, জোট হয় কিভাবে? জোট হওয়ার ক্ষেত্রে এই দুটো দলের সাথে কি কি বিষয় শর্ত হয়? বিভিন্ন শর্তের আলোকে এসেই তো জোট হবে, তাই না? তো সেটিও এই পীর সাহেবের মুখে থেকেই আমরা একটু আগে শুনে আসি। আজকে জামাত শিবিরের মূল টার্গেটটা কি বলেন তো? বলেন তো। জামাত শিবিরের মূল টার্গেট হলো কওমি মাদ্রাসার মধ্যে ঢোকা। ওরা হাজার হাজার কোটি কোটি টাকা ইনভেস্ট করতেছে তোমাকে আমাকে কেনার জন্য, এবং সাকসেসও বটে। ক্লিয়ার? হাজার হাজার কোটি টাকার ইনভেস্টের খেলা রয়েছে এখানে, যদিও এটি ইনডিরেক্ট, ডিরেক্ট হয় না। তো হাজার হাজার কোটি টাকা পীর সাহেব নিজেই বললেন যে জামাত বিলাচ্ছে বা জোট করার জন্য, কিনে নেয়ার জন্য তারা এটি করে থাকে। তো বিএনপিও করতেই পারে, তাদেরও তো আর্থিক সংকটের দল না তারা, মনে হচ্ছে। তাহলে হাজার হাজার কোটি টাকার খেলা এখানে চলবে। তাহলে দাম দর উঠতেই পারে রাজনীতির মাঠে যে কোন দল কত দিচ্ছে। যেই দল জোটবদ্ধ হবে তারা টাকার বিনিময়ে হবে কি হবে না সেটি ভিন্ন ইস্যু। আর দ্বিতীয়ত টাকার বিনিময়ে হবে কি হবে না এই বিষয়টি জনপ্রকাশ্যে আসবেও না কোনোদিন, কারণ এটি হিডেনই থাকবে। কিন্তু ডিরেক্ট যেটি হবে, আমরা যেটি জানতে পারবো সাধারণ জনগণ, সেটি হলো আসন চুক্তি, আসন বন্টনের চুক্তির একটি বিষয় তো রয়েছে, তাই না? সেক্ষেত্রে জামাত ইসলামও তাদেরকে বিভিন্ন আসনের ছাড় দেবে যে এতটি আসনে আপনারা প্রার্থী দেন, তো বিএনপিও ছাড় দেবে, এটি স্বাভাবিক, কম বেশি হতেই পারে। তো সেক্ষেত্রে কিন্তু এখন এই ইসলামী আন্দোলন বাংলাদেশ চরমনাই পীর সাহেবের সামনে অনেক সম্ভাবনা রয়েছে যদি তারা জোটবদ্ধ হয়। কারণ তারা দীর্ঘদিন ধরে আওয়ামী লীগ বা বিএনপি কারো সাথেই জোটবদ্ধ হয়নি। তাদের মেইন একটি কথা ছিল ইসলামী ধর্মের নীতি অনুযায়ী যে নারী নেতৃত্ব হারাম ইসলামে, তাই জামাত ইসলাম নারী নেতৃত্ব মেনে নিলেও তারা কোনো নারী নেতৃত্বের অধীনে যাবে না। সেই পথটি এখন আর সম্ভবত নেই, কারণ বিএনপির আপকামিং লিডার সম্ভবত না, এখন মোটামুটি ক্লিয়ার যে তারেক রহমান। খালেদা জিয়ার যে বয়স হয়েছে এবং অসুস্থতা, সবকিছু মিলিয়ে তার আর রাজনীতি করার মতো সম্ভাবনা হবে বলে মনে হচ্ছে না। সেক্ষেত্রে এখন চরমনাই পীর সাহেব যদি জোটবদ্ধ হয় তাহলে বিএনপির সাথে জোটবদ্ধ হওয়ারও পথ তার জন্য ক্লিয়ার, খোলা রয়েছে। তাছাড়া আসন ভাগাভাগির ক্ষেত্রে কোনো একটি দল যদি তাদেরকে 20টি আসন অফার করে বা 50টি আসন অফার করে, কিন্তু তাদের জয়ী হওয়ার সম্ভাবনা যদি কম থাকে, আর জয়ী হওয়ার সম্ভাবনা রয়েছে এমন একটি দল যদি তাদেরকে 10টি আসনও অফার করে, তো সেক্ষেত্রে ইসলামী আন্দোলনের ভেবে দেখার অনেক সুযোগ রয়েছে। তাই আপাতত বলা যায় যে যারা আলহামদুলিল্লাহর জোয়ারে ভাসিয়ে দিয়েছিলেন, কয়েকদিন পরে বেঈমান বলে আবার গালি দিয়েন না, সেটি মনে হয় সামনে এখন দেখার অপেক্ষায় রয়েছে। এবার আসি আজকে আলোচনার যে শিরোনাম করেছি, আপনারা দেখেছেন, জটিল প্যাচে রাজনীতির মাঠ এখন গরম, মৌলবাদের উত্থান হতে যাচ্ছে কিনা এই দেশে। জামাতে ইসলাম 5 অগস্টের পরে
রাজনীতির মাঠে যে সুযোগটি পেয়েছে, স্বাধীনতার 53 বছরে এই সুযোগ তারা পায়নি। আর শুধু 53 বছরে না, তাদের জন্মলগ্ন হিস্ট্রিতে জামাত ইসলামের জন্ম হয়েছে অবিভক্ত ভারতে। ভারতে জামাত ইসলামের দল এখন আর নেই আমার জানা মতে। এরপরে আসলো পাকিস্তানে। পাকিস্তান আমাদের বাংলাদেশ স্বাধীন হওয়ার আগে সমগ্র পূর্ব পশ্চিম পাকিস্তানে, এখন যে পাকিস্তান রয়েছে সেই পাকিস্তানেও জামাতের অবস্থা একদম নিভু নিভু, প্রায় যায় পথে। সেখানের অবস্থাও ভালো না। তাদের অবস্থান যতটুকু আছে এই বাংলাদেশে আছে। আর 53 বছর পর যেই সুযোগটি এখন তাদের হাতে এসেছে, যে আওয়ামী লীগ রাজনীতির মাঠে নেই, বড় একটি শক্তি আছে শুধু বিএনপি। তাদের সাথে কৌশলে এগুতে পারলেই তাদের একটি সম্ভাবনা থাকে। আর সেই কৌশলটি তারা কাজে লাগাতে চাচ্ছে, কারণ এইবার যদি ফেল করে তাহলে আগামী 53 বছরেও জামাত ইসলামের জন্য এই সুযোগ আর নাও আসতে পারে। তাই তারা চাচ্ছে ইসলামী দলগুলোকে একত্রে নিয়ে এখানে একটি মৌলবাদী বা সাম্প্রদায়িক শক্তির উত্থান ঘটাতে তারা ক্ষমতার মসনদ কিভাবে নিবে সেজন্য তারা অনেক মেটিকুলাস প্ল্যান করতেছে, সেই বিষয়ে আলোচনা করব। আর এর মধ্যে যদি স্ক্রিনে আমি যেই চিত্রটি এখানে দেখিয়েছি, সেখানে আমি দেখিয়েছি যে এই জামাতে ইসলাম তারা এখন ভর করছে ইসলামী আন্দোলন বা ইসলাম ধর্ম নিয়ে বা ইসলাম কেন্দ্রিক যারা রাজনীতি করে তাদের কাঁধে, এবং বিশেষ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এদের কাঁধে পাড়া দিয়ে তারা এখন চাচ্ছে এখানে তাদের সেই উদ্দেশ্য বাস্তবায়ন করার লক্ষ্যে, সেই লক্ষ্যে অনেক মেটিকুলাস প্ল্যান নিয়ে তারা সামনে এগুচ্ছে। এখন স্বভাবতই আপনাদের কোশ্চেন হতে পারে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে জামাতের যোগসাজশ আমি কেন করছি। চলুন সেগুলো এভিডেন্স সহকারে বিস্তারিত দেখি। আমরা দেখলাম ফেব্রুয়ারিতে বৈষম্য বিরোধী ও জাতীয় নাগরিক কমিটির মাধ্যমে রাজনৈতিক দল ঘোষণা হতে যাচ্ছে। গণতান্ত্রিক কান্ট্রিতে যে কেউ রাজনৈতিক দল ঘোষণা করতেই পারে, সেটি নিয়ে কোনো সমস্যা নেই, ওয়েলকাম তাদেরকে। এরপরে আমরা দেখলাম যে বিএনপির মহাসচিব একটি বক্তৃতা দিয়েছিলেন, চলুন শুনি। অন্তর্বর্তীকালীন সরকার যদি নিরপেক্ষ না থাকে তাহলে একটা নিরপেক্ষ সরকার দরকার হবে নির্বাচনের সময়। এরপরে তিনি বলেছিলেন যে ছাত্ররা যদি নতুন রাজনৈতিক দল গঠন করে তাহলে তাদেরকে সরকার থেকে বের হয়ে আসা উচিত। তো এখানে মির্জা ফখরুল ইসলাম আলমগীর গণতন্ত্রের ভাষায় অন্যায় কিছু বলেনি, অপরাধ কিছু বলেনি, কিন্তু তাকে আক্রমণাত্মক কিছু উক্তি ছেড়েছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক নেতা এবং এই সরকারের একজন উপদেষ্টা। স্ক্রিনে যদি দেখি, নাহিদ ইসলাম, তিনি বলেছেন যে নিরপেক্ষ সরকারের নামে বিএনপি আরেকটি ১-১১ আনতে চাচ্ছে। যদিও বিএনপির এই বক্তৃতার সাথে এই বিষয়টি একদমই যায় না, বাট এরপরে আর কি বলেছে দেখি। আর বলেছে যে সরকার গঠনের আগেই, মানে এই অন্তর্বর্তীকালীন সরকার গঠনের আগেই 6 আগস্ট অ্যাটর্নি জেনারেল এবং পুলিশের আগের যে আইজি নিয়োগ হয়েছিল এগুলো মূলত বিএনপির। তাহলে বিএনপির যেহেতু বিভিন্ন স্তরে এই প্রশাসনিক স্তরের লোক রয়েছে, তাহলে সেক্ষেত্রে তাদেরকেও মানে পদত্যাগ করতে হবে কিনা ইত্যাদি ইত্যাদি বিষয় নিয়ে তিনি অনেক ক্ষোভ ঝেড়েছে। কিন্তু কথা হলো এখানে জামাত সম্পর্কে এই নাহিদ ইসলাম কিছুই বলেনি। কেন বলেনি? কারণ এই সরকারের নিরপেক্ষতা নিয়ে জামাত ইসলামও এর আগে কথা বলেছে, এবং এই 6 আগস্টের পরে বা 5 আগস্টে শেখ হাসিনা সরকারের পতনের পরে বিভিন্ন জায়গায় যারা নিয়োগ পেয়েছে সেখানে বিএনপির যেমন নিয়োগ পেয়েছে, জামাত ইসলামের আমার জানা মতে তার চেয়ে বেশি নিয়োগ পেয়েছে। কিন্তু জামাত নিয়ে এদের কোনো অ্যালার্জি নেই বা জামাতের এগেনস্টে এরা কোনো ধরনের কথা বলছে না। এরপরে যদি আমরা দেখি, বলছে বিএনপির কথার টোন আওয়ামী লীগের সাথে মিলে যাচ্ছে। তো আমি তো ভাই দেখতেছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আপনাদের টোনও স্বৈরাচার হয়ে উঠছে। কোন কোন কথাগুলো আপনাদের স্বৈরাচারী মনে হচ্ছে চলুন স্ক্রিনে একটু দেখি দর্শক শ্রোতা। বিভিন্ন জিয়াবাদ বলুন, মুজিববাদ বলুন, আমরা কোনো বাদ বাংলাদেশে চাই না। আমরা বাংলাদেশে শুধু একটি বিষয় বসেছি, এটা হলো বাংলাদেশের জনগণ। জনগণ হলো সভরেন্টির প্রাইম জায়গাতে থাকবে। সেই জনগণের মূল্যায়নে যে সংবিধান তৈরি হবে, জনগণকে ফোকাস করে সে জনগণের পক্ষে আমরা লড়াই করতে চাই এবং জনগণের কাছে আমরা যেতে চাই। তো জিয়াবাদ মুজিববাদ আমরা কিছু চাই না বা এখানে থাকতে দেব না, এটি কি ফ্যাসিস্টের আলামত না এই ধরনের কথাবার্তা বলা? এরপরে আরেকজন দপ্তরবিহীন উপদেষ্টা, বিশিষ্ট মাস্টার মাইন্ড, তিনি বলেছেন আওয়ামী লীগকে আর নির্বাচনে অংশ নিতে দেয়া হবে না। এগুলো কি ফ্যাসিস্ট কোয়ালিটির কথাবার্তা না?
যদি আপনারা পারেন তাদের নিবন্ধন বাতিল করেন, তারপরে এমনিতেই তারা নির্বাচন থেকে বের হয়ে যাবে। কিন্তু এই যে ক্ষমতার দাপট দেখাচ্ছেন যে তাদেরকে নির্বাচনে অংশগ্রহণই করতে দেওয়া হবে না, এগুলো তো ফ্যাসিস্টি আচরণ। কিন্তু এরপরে এই মাহবুব সাহেব আর কি বলেছেন দেখুন, বিএনপি জামাত সহ বাংলাদেশ পন্থীরাই এদেশে রাজনীতি করবে। বিএনপি রাজনীতি করবে বুঝলাম, তো জামাত সহ বাংলাদেশপন্থী, জামাত বাংলাদেশপন্থী হয়েছে কবে? বাংলাদেশের জন্মতেই তো জামাত বিশ্বাস করে না বা জামাত জন্ম চায়নি যে বাংলাদেশের জন্ম হোক। তো মাহফুজ আলমদের দৃষ্টিতে জামাত বাংলাদেশপন্থী দল হলো কিভাবে? তো এবার কি বুঝতে পেরেছেন যে এই ছাত্ররা জামাত মোনা বা এই ছাত্রদের ঘাড়ে জামাতের ভূত চেপেছে? আরো উদাহরণ লাগবে, চলুন আরো কিছু উদাহরণ আমরা একটু স্ক্রিনে দেখে আসি। এই অভ্যুত্থানের রাজপথে থাকা, পরামর্শ দেওয়া, গুরুত্বপূর্ণ পদক্ষেপে সহযোদ্ধার মতো ভূমিকায় থাকার কাজগুলো করেছিল বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। স্বীকার করেছে সেটি নিয়ে আমার কোনো দ্বিমত নেই, কারণ সবাই জানে যে এই আন্দোলনের পিছনে জামাত শিবির ছিল। কিন্তু আমার কথা হলো, এই যে অবদান স্বীকার করলো ভালো একটি বিষয়, তাহলে ৭১-এর সময় ভারত আমাদের মুক্তিযুদ্ধের সময় যে হেল্প করেছিল প্রশিক্ষণ দিয়ে, অস্ত্র দিয়ে, জনবল দিয়ে, সর্বদিক থেকে, সেই সত্যতা যখন স্বীকার করা হয় তখন আবার এই সত্যবাদীদের গায়ে জ্বালা ধরে যায়, তাদের মাথা তখন বিগড়ে যায়, তারা আবার সেটি মেনে নিতে চায় না। তো এই হলো তাদের স্বীকৃতি বা অবদান স্বীকার করার অবস্থা। এরপরে যদি আমরা একটু দেখি স্ক্রিনে যে হান্নান মাসুদ উপদেষ্টা, তিনি ইসলামী আন্দোলন এই পীর সাহেব হুজুরের, চরমনাই পীর সাহেব হুজুরের অনুষ্ঠানে যাতায়াত ভালোভাবেই করছে। তো সেখানে দেখা যাচ্ছে তিনি 28শে অক্টোবর মঞ্চ থেকে আপনারা পালিয়েছেন, বিএনপিকে কেন্দ্র করে অনেক কিছু বলেছে, নাহিদ আসিফরা পালায়নি, ইত্যাদি ইত্যাদি। তো এই হলো অবস্থা। তার মানে এভিডেন্স সহ পেলেন তো যে এরা জামাতের উপরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ভর করতেছে, অথবা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কাঁধে জামাত ভর করতেছে। এর আরো কিছু বিষয় দেখুন। এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন 5ই অগস্টের পর থেকেই বারবার তারা যেটি বলতেছে যে ফ্যাসিস্টের বিচার হতে হবে। আওয়ামী লীগ যে ফ্যাসিস্টগিরি এখানে করেছে, গণহত্যা করেছে, তাদের বিচার করতে হবে, সেটি আমরাও চাই, জনগণ হিসাবে তাদের বিচার হওয়া উচিত। কিন্তু ৭১-এর বিরুদ্ধে, ৭১-এর মানবতা বিরোধী অপরাধে, গণহত্যায়, যুদ্ধ অপরাধী যারা ছিল তাদের বিরুদ্ধে তাদের বিচারের লক্ষ্যে একটি সিঙ্গেল ওয়ার্ডও দেখবেন না যে এই সমন্বয়করা বিচার চেয়েছে বা তারা বিচার করবে সেই বিষয়ে কিছু বলছে। তারা ৭১-কে মুছে দিতে চায়, ৭২-এর সংবিধানকে মুছে দিতে চায়, মুজিববাদ মুছে দিতে চায়, এখন জিয়াবাদও তারা মুছে দিতে চায়। এই হলো তাদের লক্ষ্য। তার মানে এবার তো একদম পানির মতো ক্লিয়ার যে জামাতের সাথে এদের আতাতটা কোন জায়গায় হচ্ছে। তাছাড়া এই যে বললাম যে জামাত এখানে মৌলবাদী বা সাম্প্রদায়িক শক্তির উত্থান ঘটানোর লক্ষ্যে যে ম্যাটিকুলাস প্ল্যানগুলো নিয়েছে, তার মধ্যে আরো কিছু প্ল্যান রয়েছে। এই জন্ম লগ্ন থেকে জামাতের এই 53-54 বছর ধরে তারা, তাদের নামে যে কলঙ্ক রয়েছে, তারা মানবতা বিরোধী অপরাধ করেছে, যুদ্ধ অপরাধ করেছে, গণহত্যার অপরাধ করেছে, সেই টার্মগুলো তারা এখন চাচ্ছে আওয়ামী লীগের উপরে দেওয়ার লক্ষ্যে। দেখুন, যদি আমরা একটু স্ক্রিনে দেখি, বলছে কি, আমির সাহেব বলছে যে মানবতা বিরোধী অপরাধে শেখ হাসিনার বিচার চান জামাতের আমির, অথচ তাদের নিজেদের গায়েই সেই মানবতা বিরোধী অপরাধের, জঘন্য অপরাধের গন্ধ লেগে আছে, সেই গন্ধ তারা পাচ্ছে না। বরং এই যে ট্যাগিংটা তারা চাচ্ছে সামনের দিকে কৌশলে আরেকটি দলের উপরে দিয়ে দিতে, এবং যদি সামহাউ এটি তারা প্রতিষ্ঠা করতে পারে, এই ট্যাগিংটি আওয়ামী লীগের বিরুদ্ধে, তাহলে তাদের ৭১-এ যে একটি ট্যাগিং রয়েছে সেটি তারা মুছে ফেলতে পারবে। এই চক্রান্তে তারা নেমেছে। যদি আমরা দেখি সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার, তিনিও বলছেন মানবতা বিরোধী বিচার করে নিরপেক্ষ নির্বাচন দিতে হবে, অথচ তাদেরই আর এক নেতা, যদি আমরা দেখি দণ্ডপ্রাপ্ত জামাত নেতা আজহারের রিভিউ শুনানি 20শে ফেব্রুয়ারি পিছাচ্ছে। তো এই রিভিউ শুনানি আদৌ এই সরকারের অধীনে জামাত করতে এই বিচার হতে দেবে কিনা, নাকি তাকে বেকসুর কোনোদিন খালাস দিয়ে দেয়, সেটি এখন দেখার অপেক্ষায়। এরপরে যদি আমরা দেখি তাদের আরেকটি ম্যাটিকুলাস প্ল্যান রয়েছে, সেটি হলো মিজানুর রহমান আজহারির মতো পপুলার ইসলামিক
ভোকালিস্ট যারা রয়েছে, ইসলামী স্কলার যারা রয়েছে, তাদেরকে এখন তারা ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসাবে মাঠে নামিয়েছে। তাফসিরুল কোরআন মাহফিলের নামে কোনটি ওয়াজ মাহফিলের মঞ্চ আর কোনটি জামাত ইসলামের রাজনৈতিক সমাবেশ করার মঞ্চ তারা সব একাকার করে ফেলছে। এই হলো তাদের ম্যাটিকুলাস প্ল্যান। তারা চাচ্ছে যে কোনো ওয়েতে হোক এই সুযোগটি তারা কাজে লাগাবে, তারা এখানে ক্ষমতায় আসবে, রাজনৈতিক দল হিসাবে ক্ষমতায় আসতে চাইবে। এটি তো অন্যায়ের কিছু না, বাট যখন উদ্দেশ্যগুলো থাকবে ম্যাটিকুলাস ওয়েতে কাউকে পরাজিত করা, সেটিও রাজনীতির মাঠে হতেই পারে, কিন্তু যখন এই গেম খেলা হচ্ছে, রাজনৈতিক গেমগুলো খেলা হচ্ছে, সাধারণ ধর্মপ্রিয় মুসলমানদেরকে ওয়াজ মাহফিলের মাঠে ডেকে সেখানে তাদের রাজনৈতিক বয়ান শোনাচ্ছে, সেই বিষয়গুলো তো ভালোভাবে নেওয়া যাচ্ছে না, তাই না? এরপরে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে তারা এখান থেকে মুজিববাদ, জিয়াবাদ, ৭২-এর সংবিধান, ৭১ সবকিছু মুছে দিতে চাচ্ছে, সবার উপরে ২৪কে প্রাধান্য দিতে চাচ্ছে। কেন? কারণ ২৪-এ জামাতের পজিটিভ ইম্প্যাক্ট রয়েছে, আর এই জন্য তারা এটিকে এখন সামনে আনতে চাচ্ছে। পরিশেষে আমি যেটি বলতে চাচ্ছি সেটি হলো, যদি ইসলামী দলগুলোর জোট হয়, ধরে নিলাম যে এই চরমনাই পীর সাহেবের ইসলামী আন্দোলন বা হেফাজতে ইসলাম যারা রয়েছে সবাই নিয়ে যদি এই ধরনের একটি ইসলামী শক্তির উত্থান এখানে ঘটে বা জোট হয়, বিএনপি যদি কোনোভাবে কোণঠাসা হয়ে পড়ে, চ্যালেঞ্জের মুখে পড়ে, তাহলে বিএনপিও অত ভালো দল না ভাই, আপনাদের মাথায় রাখা উচিত। তাহলে আপনাদের এই ইসলামী জোটকে হটানোর জন্য বা চ্যালেঞ্জ মোকাবেলা করার লক্ষ্যে আমি আজকে আমার পার্সোনাল পয়েন্ট অফ ভিউ থেকে বললাম, বিএনপিও রাজনীতির মাঠে তাহলে আওয়ামী লীগকে নিয়ে আসবে আপনাদের প্রোটেস্ট করার লক্ষ্যে। মনে রাখেন, লেখা রাখেন, কারণ আমরা দেখেছিলাম যে হাসান মাহমুদ আওয়ামী লীগের, তিনি আগেই কিন্তু বিএনপির প্রতি হাত বাড়িয়ে রেখেছে। আরাফাত বিএনপির সুরে সুন্দরভাবে কথা বলতেছে। আর বিএনপি অত ভালো দল না ভাই, বিএনপি প্রয়োজনে শয়তানের সাথেও কিন্তু জোট করতে পারে। মনে আছে তো আপনাদের? চলুন স্ক্রিনে একটু দেখি গয়েশ্বর কি বলেছিলেন। মুক্তিতে সুষ্ঠু নির্বাচনের দাবিতে, এই সরকারের পদত্যাগ, নির্বাচন কমিশনের পদত্যাগের দাবিতে যারা রাজপথে আন্দোলনে আসবে তারাই আমাদের বন্ধু, সে যদি শয়তান হয়। শয়তান হলেও তারা জোট করতে চাইবে। সো এরপরে যদি আমরা আরেকটু দেখি। ধন্যবাদ প্রিয় দর্শক শ্রোতা, আমাদের ফুল ভিডিওটি দেখার জন্য আপনাকে জানাই আমাদের চ্যানেলের পক্ষ থেকে লাল গোলাপের শুভেচ্ছা এবং ভালোবাসা। বন্ধুরা, আজকের ভিডিওটি দেখে কিন্তু আপনারা কনফিউজ যা ছিল সব কিছু দূর হয়ে গেছে। আজকে যে আলোচনা এবং সমালোচনা শুনলেন তা নিয়ে কিন্তু আপনাদের মনের মাঝে আর কোনো প্রশ্ন থাকবে বলে মনে হয় না, সব কিছু আপনারা ক্লিয়ার বুঝতেই পারছেন। আর এই ক্লিয়ার বোঝার মধ্যে যদি কেউ বুঝতে না পারেন, সেক্ষেত্রে অবশ্যই আমাদের কমেন্ট বক্স কিন্তু ভাই আপনাদের জন্য অল টাইম ফাঁকা পড়ে আছে। আপনাদের জন্য আমাদের কমেন্ট বক্সের দরজা সারা জীবনের জন্য ফাঁকা আছে। আপনি কমেন্ট করবেন, আমরা পরবর্তী ভিডিওর মাধ্যমে সেই কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আর যদি ইমার্জেন্সি কোনো কমেন্ট হয়ে থাকে সেটা আমরা কমেন্টেই রিপ্লাই দেবো, নো টেনশন, আপনারা ধুমাইয়া কমেন্ট করতে থাকেন। আর এমন নিত্য নতুন আপডেট খবর সবার আগে পেতে চাইলে এখনই আমাদের এই পিচ্চি সাকিব ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।